দর্শক স্বাগত। সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে ভোজন রসিক জাতি হিসেবে বাঙালির সুখ্যাতি আছে, যে কারণে বাঙালির সকল উৎসব, সেটি হোক ধর্মীয়, সামাজিক বা রাষ্ট্রীয়, সেই উৎসবগুলোকে যেসব কারণে আলাদা করা যায়, খাদ্য একটি বড় অনুষঙ্গ। অর্থাৎ খাদ্য দিয়ে আমরা উৎসবগুলোকে আলাদা করতে পারি। এবছর ঈদের উৎসবটি পড়ল পয়লা বৈশাখের ছুটির মধ্যে, অথবা পয়লা বৈশাখের ছুটিতে পড়েছে ঈদের ছুটির মধ্যে, যে কারণে ঈদের খাদ্য এবং পয়লা বৈশাখের খাদ্য এই দুটি নিয়েই এই মৌসুমে, এই সময়ে ঘরে ঘরে মানুষের প্রস্তুতি। বাঙালির খাদ্য, বিশেষ করে বাঙালির উৎসব, ঈদ এবং পয়লা বৈশাখের খাদ্য, এর যে সংস্কৃতি, এর যে চর্চা, এর যে দর্শন, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আমাদের সঙ্গে আছেন দুজন খুবই পরিচিত মানুষ, সবাই তাদেরকে নিজস্ব পরিচয়ই চেনেন। আমাদের সঙ্গে ডান থেকে আছেন পেশায় চিকিৎসক ডাক্তার আব্দুল নূর তুষার, কিন্তু তিনি মূলত গণমাধ্যম ও সমাজকর্মী। তুষার ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং আছেন টেলিভিশনের খুবই জনপ্রিয় সংবাদ উপস্থাপক মুমতাহিনা ঋতু, এবং তিনি নিজেকে বাবুর্চি বলে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। ধন্যবাদ। তুষার ভাই, আমরা এই বাঙালিকে ভোজন রসিক বলি কেন? আমরা ভোজন রসিক বলি, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। বাংলা সবসময় ফসলের ভান্ডার ছিল। বাংলায় একাধিক ফসল হতো। যখন মুঘল সাম্রাজ্যে অন্যান্য জায়গাতে একটা ফসল হতো, তাই বাংলা দুইবার কর দিত, কারণ তখন ছিল কৃষি নির্ভর অর্থনীতি এবং করের বিষয়টি ছিল ফসলের উপর নির্ভরশীল। সব জায়গা থেকে মুঘলরা যা উৎপাদন হয় তার একটা অংশ কর হিসেবে নিত। তো বাংলা দেখা যেত, সুবে বাংলা মূলত অধিকতর কর প্রদানকারী এলাকা ছিল, এবং তখন থেকেই বাংলায় খাবারের বিষয়টি নানানভাবে এসেছে। আপনি দেখবেন যে শায়েস্তা খান, তার যে কৃতিত্ব, সেটা উনি অন্যভাবে বলতে পারতেন যে এই বাংলায় উনি অনেক বিদ্যার প্রসার করেছেন, এটা করেছেন, সেটা করেছেন, কিন্তু উনি কি করলেন? উনি বললেন যে টাকায় কত চাল পাওয়া যায়। বাংলা কিন্তু শুরু থেকেই যেহেতু খাদ্য উৎপাদন বেশি করে, তাই বাংলার মানুষ খেতে পছন্দ করে, এবং তাদের খাবারের মধ্যে এক ধরনের স্বাস্থ্যকর বিষয় ছিল। আমাদের এই অঞ্চলের মানুষ মাংসভোজী ছিল না, মৎস্যভোজী ছিল, এবং প্রচুর পরিমাণে সবজি তারা খেত, এবং এর যে নানান ধরনের প্রকরণ, এবং অতি অবশ্যই দুধ, হ্যাঁ, এবং রান্নার প্রকরণ, এইখানে আপনি দেখবেন যে নানান ধরনের রান্না হয় একই বস্তু দিয়ে। আপনি যদি পশ্চিমের রান্নায় যান, তাহলে দেখবেন যে তারা মাংস হয় ভাজবে, না হলে তারা গ্রিল করবে, এবং তার মধ্যে তাদের মশলা অতি সামান্য, কিছু গোলমরিচ, লবণ এবং একটা দুইটা পাতা। কিন্তু আমাদের দেখবেন যে আমাদের মশলার প্রকরণও ভিন্ন, এবং এক এক ধরনের রান্না মশলার উপর ভিত্তি করে হয়। যেমন দো পেঁয়াজা, এটা হচ্ছে পেঁয়াজের উপরে, হ্যাঁ, তারপর মালাই কারি, এটা কিন্তু আরেক ধরনের মশলা। এই যে আমাদের নানান ধরনের কোরমা, এটা আবার আরেক ধরনের মশলা। আরেকটা বিষয় বাঙালির আছে, বাঙালি যেখানে রসনা বিলাসী খাবার পেয়েছে, রসনা তৃপ্ত করে, সেই খাবারকে নিজের করে নিয়েছে। আপনি দেখবেন আমরা কাবাবও খাই, আমরা এই ভেজা খাবার যেগুলো সেগুলোও খাই, আমরা বিরিয়ানিও খাই, আমরা রুটিও খাই, আমরা সবজিও খাই, আমরা মাছও খাই, মাংসও খাই, এবং নানান সংস্কৃতির খাবার আমরা খাই। আমরা পর্তুগিজদের রুটি খাই, পাউরুটি, আমরা আবার এই তুর্কিদের রুটি খাই, নান রুটি, যেটাকে নান মানে রুটি, তার মানে আমরা বলি রুটি রুটি। তার মানে আমাদের কিন্তু আসলে যে কোনো জায়গায় মজার খাবার পেলে আমরা খেতে শুরু করি। এবং মোগলাই খাবার যেগুলো মোগলদের খাবার, কিন্তু এখন বাঙালি খাবার, হ্যাঁ, এগুলো বাঙালি খাবার। এবং বাঙালির এই যে প্রাচুর্যের কারণেই এই যে গোয়াল ভরা গোলা ভরা ধান, তারপরে গোয়াল ভরা গরু, ওই তো, হ্যাঁ, ঘুরে ফিরে আমাদের সঙ্গে খাবার একটা সম্পর্ক আছে। এই জন্যই আমার ধারণা যে বাঙালিদেরকে ভোজন রসিক বলা হয়। এবং মুমতাহিনা ঋতু, আপনি নিজেকে বাবুর্চি স্বাচ্ছন্দ্য বোধ করেন নিজেকে পরিচয় দিতে কেন? মানে আপনি তো, আপনাকে দেখে মনে হয় না যে আপনি অনেক খান? খাওয়াতে ভালোবাসি। আচ্ছা আচ্ছা। খেতেও ভালোবাসি। আবার অনেকে আমাকে বলে যে চোখের খিদা বেশি, খাই খাই করি, কিন্তু খেতে গেলে লিমিটেড খাই। বাট খাওয়াতে খুব পছন্দ করি। আমি আসলে ছোটবেলা থেকেই মানে রান্নার প্রতি একটা আকর্ষণ ছিল, একদম ক্লাস 6-7 থেকে। বাঙালি নারীদের স্বভাবজাত, সবাই কি তাই? কেউ প্রয়োজনে রান্না করে, কেউ ভালোবেসে রান্না করে। আমি প্রয়োজনে করি, সেটার সাথে ভালোবাসাও রাখি। কারণ আমি মনে করি যে রান্নাটার প্রতি ভালোবাসা থাকবে না, সেই রান্নাটা সেরকম সুস্বাদু হবে না, তৃপ্তি ভরে খেতে পারবে না, এবং সুস্বাদু হবে না। তো যেহেতু ছোটবেলা থেকেই করি, আর এমন একটা পরিবারে এসে পড়েছি, মোটামুটি সারাদিন রান্নাবান্নার মধ্যেই থাকতে হতো। 80 জন 100 জনের রান্নাও আমাকে করতে হয়েছে। এখন অনেক কমে গেছে, কারণ এখন আসলে বাইরে থেকে খাবার অর্ডার দেওয়ার অনেক সিস্টেম এসেছে, করতে পারি। কিন্তু মনে হয় কি, সবাই চায় যে আমার হাতে রান্নাটা খেলে তারা একটু খুশি হয়, সেই খুশিটা দেখলে আমার খুশি লাগে। সো আমি এটা
আপনার পাশে যিনি বসে আছেন তিনি আপনার রান্না খেয়েছেন? হ্যাঁ, তার রান্না আসলে কেমন? আসলে ভালো, আসলে ও, সার্টিফিকেট পাওয়া গেল কিন্তু। আমার কিন্তু খালু শ্বশুর, ওরে বাবা! ও খালু শ্বশুর সূত্রেই খেয়েছে। খালু শ্বশুর সূত্রে খেয়েছি, কারণ আমাদের অনেক দিনের বন্ধুত্ব তার পরিবারের সাথে, তার আচ্ছা, আচ্ছা। শ্বশুরবাড়ির পরিবারের সাথে এবং তার সাথেও। কারণ আপনি সে যখন একদম বিটিভিতে তরুণী, আমি তার- শুভেচ্ছা করেন, আপাতত তখন বিটিভিতে। হ্যাঁ হ্যাঁ, এবং সে যখন বিটিভি তরুণী আমি থেকে তাদের বাড়িতেও গিয়েছি। তখন তুষার ভাই ডাকতাম, হ্যাঁ। তুষার ভাইয়ের সাথে তুষার ভাই আর সম্পর্ক। পরে তুষার খালু? বিয়ের তখন তুষার ভাই ডাকতাম, আচ্ছা। বিয়ের পর দেখি সে আমার খালু শ্বশুর। ভাই ব্যাপারটা রয়ে গিয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে সে কিন্তু ভাই আমার বলে হাজবেন্ডকে কিন্তু- ডন ভাই কিন্তু বলে। শ্বশুর ভাই। আচ্ছা, মানে ওনার হাজবেন্ডকে যে ডন ভাই বলেন? হ্যাঁ হ্যাঁ, আমি এক এক সময় এক এক নামে ডাকি, আচ্ছা, কিন্তু উনি আমার খুব প্রিয় একজন মানুষ এবং এক ধরনের মাটির মানুষ। ওনাদের পরিবারের সাথে হ্যাঁ, আমাদের এই শোতে উনি এবং ওনার হাজবেন্ড এসেছেন, আমাদের দাম্পত্য শোতে। হ্যাঁ, এবং আমরা খুব এনজয় করেছি। ডন ভাই খেতে কেমন পছন্দ করে? প্রচন্ড। আমার শ্বশুর বাড়িতে সবাই খেতে পছন্দ করে মাশাআল্লাহ। আচ্ছা। আমার ননদ দেবররা, এমনকি আমার ছেলেরাও খুব মানে ভোজন বিলাসী, খেতে খুব পছন্দ করে। আমার ছোট ছেলে তো ইফতারির সময় সব খাওয়ার পরে ফলের পুরো মানে প্লেটটা নিয়ে সে ফিনিশিং দেয় হলো সেই ফলটা দিয়ে, পুরোটুকু সে খেয়ে। ধরুন আমরা যে ঈদের কথাই যদি আসি, ঈদের সময় বাঙালির যে চিরায়ত মানে প্র্যাকটিস যেটা আর কি, হাজার বছর ধরে যেটা চলে আসছে, ঈদের সময়ের খাবারটা একটু ডিফারেন্ট অন্য সময়ের সঙ্গে। সেই কারণ ঈদের ঈদ উপলক্ষে আমাদের কিছু ঐতিহ্যবাহী ডিশ থাকে, যেমন সেমাই, পায়েস, তারপর অন্যান্য ঝালের মধ্যে বিভিন্ন কাবাব টাবাব করা হয়, চটপটি করা হয়। দেখলেই তো এখানে খেতে ইচ্ছে করছে। হ্যাঁ, তো সেমাই ছবি এটা জাফরান দিয়ে আসে। জাফরান দিয়ে একদম আসে। এর দুধ সেমাইটা করা দুধ হয়েছে, সেমাই, দুধ হ্যাঁ। সেমাই। তো সেমাইরও প্রকারভেদ আছে, কেউ লাচ্ছা সেমাই করে, দুধ দিয়ে করে, কেউ ঘিয়ে ভাজা করে সেমাই জর্দা বলা হয়। এই যে বিবিধ হ্যাঁ। রকমের। এবং আমাদের দেশে বোধহয় এই যে ড্রাই সেমাইটা অনেক নতুন, মানে অনেক বেশি পুরনো কি এটা? না, আমরা আগে তো থেকে একদম ছিল? ছোটবেলা থেকেই তাই তাই কি? খেয়েছি। কিন্তু আমাদের দেশে একটা সময় পর্যন্ত দুধের সেমাইটাই মানে একদম ঝোল যেটা, ওটা তো দুধ সেমাই, যেটা ওইটাই ছিল বোধহয় কিন্তু বেশি ড্রাই সেমাই গ্রামে। আমার মনে হয় এক একটা অঞ্চলেও এটা অঞ্চল ভেদে ইয়ে করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আপনি যে এলাকার পুত্রবধূ, সিলেট অঞ্চলের, ওখানের এই ঈদের দিনের প্র্যাকটিসটা কেমন? সিলেটের রান্নার স্টাইল বা খাবারের স্টাইল আর আমাদের এলাকার স্টাইলগুলো কিন্তু একদম কমপ্লিটলি। আপনার এলাকা কোনটা জানো? আমি হলাম মাদারীপুরের মেয়ে। মাদারীপুরের। আচ্ছা, উল্টো। হ্যাঁ, মাদারীপুরের মেয়ে। আর যেহেতু আমার মা চাঁদপুরের, তা আমি একটা মানে মিশ্র চাঁদপুর, মাদারীপুর, সিলেট। কালচারের রান্না বান্না আমার মধ্যে। তো সিলেটি রান্না তো আসলে এখানে বিয়ে হওয়ার পর শিখেছি মানে খেয়ে আমি যে কোনো খাবার যদি আমাকে দেয়া হয়, সেটা যে কোনো ডিশ হোক, আমি বুঝতে পারবো, খেলেই বুঝতে পারবো এটা কিভাবে রান্না হয়েছে। আচ্ছা আচ্ছা। এইটা আর কি পারি। আমি যেমন ক্লাস 10-এ যখন পড়ি, মানে ম্যাট্রিক দিয়েছি, যখন এসএসসি দিয়েছি, তখনও আমি 100 জনের প্র্যাকটিক্যাল ছিল যখন খাদ্য পরিপুষ্টি, তখন আমাদের একটা ইয়ে ছিল গার্হস্থ্য বিজ্ঞান, ওইটাতে 100 জনের তেহারি সেই বয়সে 15 বছর বয়সে আমি রান্না করেছিলাম। বাহ, মানে এটা আপনার রক্তের মধ্যে ছিল রান্নাটা? হ্যাঁ, আমার মাকে খুব রান্না করতে দেখেছি, আমার দাদি নানিদের সব সময় রান্না করতে দেখেছি, রান্নাঘরেই তাদেরকে দেখেছি। মানে আমাদের বাসায় ছিল একটা সরাইখানা, সারাক্ষণ চুলা জ্বলছে, রান্না হচ্ছে এবং হ্যাপিলি সবাই রান্না করছে এবং খাচ্ছে সবাই। তো ওই পরিবেশে বড় হতে রান্নার প্রতি একটা ভালোবাসা জন্মে গেছে। তো আমার ঈদের রান্নাগুলো আপনি যদি ছোটবেলার সঙ্গে তুলনা করেন, যে যা খেতেন শৈশবে, এখন ঈদের সময় কি একই জিনিস খান? খুব একটা বদলায়নি। ঈদের রান্না আসলে আমাদের একটা সংস্কৃতির সাথে একটা ধর্মীয় ব্যাপারও আছে। আমরা আপনি দেখবেন যে ঈদে মুসলিমরা সকালে একটু মিষ্টান্ন খায়, রাইট, এবং নামাজের আগে অল্প খায়, নামাজ শেষ করে এসে তারা আসলে খাবার গ্রহণ করে, এই ব্যাপারটা আছে। ফলে সকালে মিষ্টি মুখ করে, সামান্য মিষ্টি, সেটা এক একজন এক একভাবে করে। কিন্তু দুধ সেমাই আপনি যেটি বললেন, এটা প্রায় শতকরা 100% বাড়িতে রান্না করা হয়, খুব কম। এর বাইরে সেমাইয়ের নানান প্রকরণ আছে, কিন্তু সেই সেমাইগুলি সারা দিনের খাবারের সঙ্গে আসে। সকালে দেখা যায় দুধ সেমাই থাকে, অনেক বাড়িতে খিচুড়ি রান্না করা হয়, সকালে খিচুড়ি রান্না করা হয়। চটপটি, ফুচকা এগুলো পরে এসেছে, এগুলো আগে আসলে খাবারের অংশ ছিল না। এগুলো এক ধরনের দ্রুত খাবার বা ফাস্ট ফুড হিসেবে দ্রুত রান্না করা যায় এবং দ্রুত সার্ভ করা যায় বলে গৃহিণীরা এটাকে তৈরি করে রাখেন, যাতে যে কেউ আসলে তার সামনে দেয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, একটা সময় ঘুরে ঘুরে আত্মীয়দের বাড়িতে, বন্ধুদের বাড়িতে খাবার ব্যাপারটা একটা আনন্দ ছিল, এটা এখন কমে গিয়েছে, বিশেষ করে শহরাঞ্চলে। দেখা যেত যে আপনি যদি একটা বাসা অনেক খেয়ে ফেলেন, তাহলে তো আসলে অন্য বাসা খেতে পারবেন না। সব বাসা অল্প অল্প। ওই কারণেই অল্প খাবারের জন্য সেমাই, তারপরে চটপটি, ফুচকা, কোন কোন যা বাসায় নুডলস পর্যন্ত রান্না করে। হ্যাঁ, রাইট, আমাদের বাসায় দেখেছি এখনো হয়। এবং এই বন্ধুদের সাথে যেহেতু ঘুরতাম এক সময়, ব্যাপারটা এইরকমই ছিল যে কার বাসায় সবচেয়ে ভালো রান্না হয়
আমরা দুপুরের সময়টা দুপুরের সেইখানে ঠিক করে সেখানে বাকি দুপুরের বাসাগুলো খাবারটা হেভি খাবারটা ওখানে খাবে। এবং কার বাড়িতে গিয়ে হইচই করে টেলিভিশন দেখা যাবে, আচ্ছা, আচ্ছা। আমরা সেইখানে গিয়ে হয়তো দেখা যেত যে বন্ধুরা মিলে টিভি দেখছি। একটা সময় ঈদের সঙ্গে এই খাবারের সাথে টেলিভিশনের একটা যোগ Right. ছিল, তখন সবার ঘরে টিভি ছিল হ্যাঁ, না। বিকেলে সিনেমা হতো এবং রাতে সব ভালো নাটকগুলি হতো, ঈদের বিশেষ নাটক, ঈদের বিশেষ আনন্দ মেলা, এই ব্যাপারগুলি ছিল। তো এর সঙ্গেও আমাদের একটা ঘোরাঘুরির সম্পর্ক ছিল। এখন কিন্তু ছেলে মেয়েরা ঈদের দিন বাইরে খায়, এটা আগে ছিল না। অন্তত বিশেষ করে শহরে। হ্যাঁ, শহরে তরুণ এখন তরুণীরা ফাস্ট ফুড মফস্বলেও শপে ওরা যায়, অনেক ফাস্ট হয়ে গেছে। ফাস্ট ফুড মফস্বলেও শপে যায়, কিন্তু মফস্বলে যে আইসক্রিম শহরে খায়, তারপরে নানা ধরনের ফাস্ট ফুড খায়, পিৎজা খায়, এটা খায় সেটা খায়। এই খাদ্যাভ্যাসগুলি আগে আমাদের ছোটবেলায় ঈদের সময় আমরা দেখি নাই, এখন আছে। বন্ধু বান্ধবরা এখন কারো বাড়িতে না গিয়ে বেড়ানো হয় বাইরে না। খেতে পছন্দ করে। এটা আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের ফ্ল্যাট বাড়ি হয়ে যাওয়া। আচ্ছা। আমরা যারা বেড়ানোর ছোটবেলায় জায়গা কম। হ্যাঁ, নিজেদের বাড়িতে থেকেছি, আমাদের আসলে জায়গা ছিল এবং দেখা যেত 10-20 জন বন্ধু বান্ধব চলে আসলে মানে অ্যাকোমোডেশনের কোনো সমস্যা হতো না। অ্যাকোমোডেশনের সমস্যা ছিল না। এখন যেহেতু ছোট বাসায় মানুষজন থাকে, 10-12 জন 20 জন বন্ধু বান্ধব নিয়ে আসলে Right, বসতে এদের- দেওয়ার এদেরকে জায়গা থাকে বসতে না। দেওয়া, খেতে দেওয়া, রান্না করে দেওয়া, এটার উপায় থাকে না। আমাদের নগরায়নের কারণে আমার মনে হয় যে এই অভ্যাসগুলি কমে গেছে। মানে এই উৎসবের খাদ্যেও তাহলে পরিবর্তনটা এসছে। উৎসবের খাদ্যে পরিবর্তন তো অবশ্যই এসেছে, অবশ্যই কারণ ফাস্ট ফুড এসেছে, এক ধরনের খাবার এসেছে যেগুলি আমরা আইসক্রিম পার্লারে, বেকারিতে বা অন্য জায়গাতে পাই, যেগুলো বাসায় কফি আমরা শপগুলোতে সাধারণত যায়। রান্না করি না, কফি শপগুলিতে যায়। তো এইগুলি আগে ছিল না ঈদে। আর ঈদের ভেতরের খাবারের পরিবর্তন যদি বলেন, তাহলে কিছু কিছু জিনিস আমাদের রান্নাঘরে যুক্ত হয়েছে। যেমন আগে এই যে ইলেকট্রিক ওভেন, এটা একটা অন্যরকম ব্যাপার ছিল। কোনো বাসায় থাকলে ধরে নেওয়া হতো যে ইনি অনেক ধরনের রান্নার ব্যাপারে আগ্রহী। এখন কিন্তু অধিকাংশ বাড়িতে ইলেকট্রিক ওভেন, মাইক্রোওয়েভ ওভেন, গ্রিলার, এটা সেটা, স্যান্ডউইচ মেকার সব আছে। ফলে গৃহিণীরা তাদের কাছে এগুলি থাকলে এই খাবারগুলি তাদের ইচ্ছা মতো রান্না করে। এখন তো আবার নতুন যোগ হয়েছে এয়ার ফ্রায়ার। এয়ার ফ্রায়ার Right. যুক্ত তেল হয়েছে, ছাড়া। মানুষ স্লিম তেল থাকতে ছাড়া, চায়, হ্যাঁ, তেল এয়ার ছাড়া ফ্রায়ারে রান্না। ফ্রাই করে, তেল এখন ছাড়া পাটা পোতায় মশলা হয় না, ব্লেন্ডারে ব্লেন্ডারে হয়। মশলা হয়। এবং এগুলো সব চেঞ্জ হয়ে আমার গেছে। মাকে আমি দেখতাম যে ছোটবেলায় এই পাটা পোতা কিছুদিন পরে ফ্ল্যাট হয়ে যায় যখন, এটাকে আবার আবার খোদাই করা হয়। খোদাই করতে হয়। তো এই লোকেরা আসতেন এবং পাটা পোতা খোদাই করে দিয়ে যেতেন। হ্যাঁ। আমি এখন দেখি যে সেই সব লোক খুঁজে পাওয়া আমাদের যায় বাসায় না। এখন শিলপাটায় কৃষি মশলা কিন্তু রান্না করা আমার হয়। মা এখনো বিশ্বাস করেন যে শিলপাটায় মশলা বাটলে মশলার Flavor টা গুণাগুণ আলাদা। থাকে, গুণাগুণ থাকে। Flavor টা আলাদা এটা- এটা- এটা এখনো অনেক বাড়িতে এখনো আছে। এটা কিন্তু সত্যি জি, কথা। একটা বিরতি নিয়ে আসছি। আরো অনেক গল্প হবে বাঙালির খাদ্য নিয়ে, বিশেষ উৎসবের খাদ্য নিয়ে। দর্শক ফিরছে একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঈদে এবং উৎসবে বাঙালির খাদ্য সংস্কৃতি, খাদ্য চর্চা, খাদ্য চিন্তা, খাদ্য দর্শন নিয়ে। আমাদের সঙ্গে আছেন আব্দুল নূর তুষার এবং মুমতাহিনা ঋতু। আপনি বিরতির সময় বলছিলেন যে অনেক কিছু দেখে বড় হয়েছেন, ট্রানজিশনটা দেখেছেন। খাদ্যেরও তো একটা, এই যে বলছিলেন যে অনেক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গিয়ে এখন একটা জায়গায় এসেছে। আমার ধারণা এটাও ফিক্সড না, 10 বছর পরে হয়তো আপনি অন্য কথা বলবেন। পরিবর্তনশীল, পরিবর্তন খাদ্যাভ্যাস হচ্ছে। বদলায়, মানুষ আগের চাইতে অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে। ফলে আপনি দেখবেন যে চিনির পরিমাণ কমে এসেছে, Right. মিষ্টি খাবারের অধিকাংশ পরিমাণ লোক এখন কমে চিনি এসেছে। ছাড়া চা খায়। হ্যাঁ, মিষ্টি খাবারের পরিমাণ কমে এসেছে। এখন মিষ্টি খাবার আমরা আগের মতো অনেক বেশি খাই না। কিন্তু ঈদের উৎসবের খাবারে কিন্তু মিষ্টি খাবারটাই বেসিক এখন পর্যন্ত, নাকি? এখনো হ্যাঁ, তাই, এটা রাখে, এখনো এটা তাই। রাখে। কিন্তু দেখবেন যে মিষ্টি খাবার থাকে, কিন্তু মিষ্টি খাবারের অনেক পদ আর এখন রান্না আচ্ছা, করা হয় না, আচ্ছা, কারণ আচ্ছা। লোকজন অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে। আগে লোকজন বলতো ঈদের দিন কি আর হবে, খেয়ে ফেলি দুইটা মিষ্টি। হ্যাঁ। এখন কিন্তু রোগীরাও চিন্তা করেন যে না, আমি ঈদের দিন খাবার খেয়ে অসুস্থ হব না। আচ্ছা, আচ্ছা। আর মিডিয়া একটা বড় ভূমিকা রেখেছে। মিডিয়া মানুষকে স্বাস্থ্য সচেতন করেছে, খাবারের বিষয়ে সচেতন করেছে। প্রচুর হেলথ শো হচ্ছে টেলিভিশনগুলোয়। ভিটামিন এবং অন্যান্য আবার বিষয়ে সোশ্যাল সচেতন মিডিয়াতে করেছে। তো খুব দেখা যায় হ্যাঁ, তো সব। এবং যেটা কথা হচ্ছে কিছু হলে গুগলে সার্চ করে এটা কি কেমন হবে জানা Right, হবে। right. এবং এই যে পাটা পোতায় পেশা, এটা একটা বড় ব্যাপার আছে। আসলেই মশলার ফ্লেভার পাটা অক্ষুণ্ণ পোতায় থাকে। পেশা অক্ষুণ্ণ থাকে, কারণ ফাইবারটা থাকে, পানি ছেড়ে দেয় না। আচ্ছা। তো আপনি যখন ব্লেন্ডারে ব্লেন্ডারে যখন দেন, অতিরিক্ত ব্লেন্ড করেন, হ্যাঁ, তখন ওইটা ছেড়ে আসলে দেয়। একদম আদার মিহি- জুস হয়ে গেল, মিহি হয়ে ওইটা যায়। বাটা হলো না। এটা একদম Right. মিহি হয়ে মিহি হয়ে যায়। হ্যাঁ, এবং দেখা যায় পানি ছেড়ে দেয়। পানি ছেড়ে দেয়। তো পানি ছেড়ে দিলে সেটা ভালো হয় না। রান্নার ব্যাপারে আমার অনেক আগ্রহ আছে, আমি রান্না জানি আপনি না। যেভাবে বলছেন মনে হচ্ছে আপনি ভালো রান্না করেন। না, আমি রান্না জানি না ওই আসলে খেয়ে ওইভাবে। খেয়ে মনে হয় কিন্তু আমি অভিজ্ঞতা। হচ্ছে ভোজন রসিক, আপনি খেয়ে আমাকে খেয়ে যে কোনো খাবার সামনে দিলে জি। আমি খেয়ে হ্যাঁ। বলে দিতে পারি এটার মধ্যে কি দেওয়া হয়েছে। মানে উপাদান কি কি আছে বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, এবং বাসায় পরীক্ষা করে আমাকে মাঝে মাঝে, আচ্ছা। যে এটার মধ্যে কি আছে বলো এবং নতুন কি দেওয়া হয়েছে আচ্ছা, এটা বলো। বাহ। এবং দেখা যায় যে আমি বলতে পারি।
আর এটা কি অনেক খেয়ে খেয়ে হয়ে জিহ্বাটা পরীক্ষিত হয়েছে? আমি ঠিক জানি না, অভ্যাসের কারণে হতে পারে, কিন্তু ওদের বাসার একটা বিষয় আছে। কিন্তু ডন ভাই কি করেন, উনি আবার সারা বাংলাদেশ থেকে যেখানে যেটা মজাদার পাওয়া যায় এগুলো আবার নিয়ে আসেন, মাঝে মাঝে আমাকেও পাঠান। এই অমুক জায়গার দই, তমুক জায়গার ঘি, তমুক জায়গার চুই ঝাল, হ্যাঁ সেগুলো শতকরা তো আপনাদের কমন। শতকরা এখন কিন্তু আমরা একটু শতকরা কম খাই কেন, প্রচন্ড অ্যাসিডিটির সমস্যা হয়। ওটা লেবু জাতীয় একটা ফল, এটা একটা পরিমাণ মতো দিতে হয়, তো পরিমাণের বাইরে দিলে এটা তিতকুটে হয়ে যাবে, একদম তিত হয়ে যাবে। শতকরা দিলে মাংস দ্রুত সিদ্ধ হয়, এর কারণ হচ্ছে অ্যাসিড থাকে এবং অ্যাসিডটা মাংসকে জারণ করতে। এটা আসলে মাংস নামানোর আগে অল্প একটু স্লাইস করে কেটে দিয়ে দিতে হয়। শতকরাটা কি এই যে ঈদ উৎসবের খাবারের মধ্যে কি সিলেটের ব্যবহার করে, ঈদের খাবারের সঙ্গেও থাকে? করে, এখন মনে হয় একটু কমই, আমি দেখি তো সিলেট গেলে প্রোগ্রামগুলোতে বা দাওয়াতে গেলে এখন একটু কমই ইউজ করছে সবাই। বললাম না, সবাই তো একটু স্বাস্থ্য সচেতন। রপ্তানি হয়, এইটাও আপনি যে জায়গায় ছিলেন পরিবর্তন, এটা কি পরিবর্তন চলে যায়, সে ফল বাংলাদেশে পাওয়া কঠিন হয়, মানে এটা পরিবর্তনের অংশ, এটা একটা পরিবর্তন। শতকরার আচারও তো হয়, আচার খেয়েছি, সুন্দর আচারও করা হয়। আচার হয়, ফলটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী, ভালো খাবার। তো যে জায়গায় আমরা ছিলাম, যে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তিত হবে, কিন্তু কিছু কিছু ঐতিহ্যবাহী খাবার সবসময় আমাদের থাকবে। যেমন আপনি বলছিলেন যে পয়লা বৈশাখ, দেখবেন যে ঈদের মধ্যে আবার মানুষ খানিকটা পয়লা বৈশাখ উদযাপন করবে। আমরা আসলে আমাদের সংস্কৃতির সাথে আমাদের ধর্মকে একসঙ্গে করতে পেরেছি বলে এইটাই সৌন্দর্য, শক্তি, এবং এই জন্যই আমাদের একটা শক্তিও তৈরি হয়েছে। আমাদের কমিউনিটি অনেক বেশি কোহেসিভ। আপনি দেখবেন যে আমাদের এখানে যে যাই বলুক না কেন, আমাদের সাধারণ মানুষ কিন্তু সহনশীল, বন্ধুত্বপূর্ণ, এবং তারা উগ্র না, ধর্মীয় বিষয়ে সাধারণ মানুষ মোটেই উগ্র না, একে অন্যের সংস্কৃতি সবাই কিন্তু আন্তরিক, সবাই সবার উপভোগ করে, শ্রদ্ধা রেখেই আমরা মানে আন্তরিকতার সাথে সব উৎসবগুলো পালন করি। এবং ধর্মীয় উৎসবগুলো সব ধর্মের লোকেরাই তো যায়, মানে খুব ব্যতিক্রম যদি আপনি বাদ দেন। হলো খাবারটা যদি কোনো নিষিদ্ধ খাবার না থাকে, অনেক ধর্মের নিষিদ্ধ খাবার আছে, তাহলে বাকি খাবারগুলো কিন্তু একজন আরেকজনের সঙ্গে উপভোগ করে। আপনি দেখবেন যে এই নাড়ু, মোয়া, এই বিষয়গুলি কিন্তু আমরা যথেষ্ট আনন্দের সঙ্গে খাই। হ্যাঁ, পূজার সময় হলে আমাদের মানে সনাতন ধর্মের বন্ধুদের তো বলি যে নাড়ু পাঠা, এবং আমরা আগ্রহ ভরেই খাই। আমাদের ঈদের সময় তারা এসে খায়, এবং ঈদের সময় আমাদের এই যে সেমাই, পোলাও, মুরগির মাংস, এই বিষয়গুলি কিন্তু তারাও একইভাবে এনজয় করে। আমার প্রচুর বন্ধু আছেন যারা অন্য ধর্মের, কিন্তু আমি কখনো অনুভব করি নাই যে তারা অন্য ধর্মের, তাদের বাড়িতে গেলে আমিও অনুভব করি নাই যে আমি অন্য ধর্মের। আমরা এই বিষয়গুলিকে শ্রদ্ধার সাথেই আমরা গ্রহণ করেছি। যেখানে যা নিষিদ্ধ দেখা যায় যে তারা আসলে প্রত্যেক ধর্মে থাকতেই পারে, এবং আমরা কিন্তু সেটা রান্নাও করি না, লিমিটটা সবাই মেইনটেইন করে, লিমিটটা মেইনটেইন করে। এটা খুবই চমৎকার। আমার কাছে মনে হয় যে আমাদের সাধারণ মানুষের জীবনযাপনের মধ্যে যে বন্ধুত্ব আছে, এটা যদি অন্যান্য ক্ষমতাবান এবং রাজনৈতিক লোকদের জাতীয় পর্যায়ে থাকতো, তাহলে এটা আমরা আরো একটা চমৎকার পরিবেশ পেতাম। রাইট। শৈশবের ঈদের সময়ের যে খাবার, মানে এখন আপনি ভালো রান্না করেন, কিন্তু যখন রান্না করতেন না, যখন খেতেন, এখন এসে মিস করেন কোনো খাবার? মানে মায়ের হাতের ওই খাবারটা মিস করি। খাবার মিস করি। সেদিন একটা জায়গায় খেতে গিয়েছিলাম, বাদামের শরবত ছিল, বাদামের শরবত এত ভালো লেগেছে, স্মেলটা মনে হচ্ছে আমি ছোটবেলায় ফেরত গিয়েছি। ছোটবেলায় খেতেন এটা? বাদামের শরবতটা ছোটবেলায় খেতাম, এবং ওই স্মেলটা আমরা স্কুল জীবনে, আমরা যখন 1-2 পড়তাম, তখন আমাদের স্কুলে কাঠের বাক্সতে করে আইসক্রিম, হ্যাঁ কাঠের একদম আইসের মধ্যে রেখে আনতো। আমার মনে হচ্ছে যে আমি ওই স্মেলটাই পাচ্ছি, ওই স্মেলটাই আমি খুঁজি। আমি মাঝে মাঝে ফিল করি যে ওই স্মেলটা আমি কই পাই। সেদিন আমি পেয়েছিলাম, এবং পুরো 1 বোতল আমি খেয়ে ফেলেছি। মনে হচ্ছিল যে আমি আমার শৈশবে গেছি। আমি ওখানে বলছিলাম যে মানে মনে হচ্ছে যে আমি আমার ছোটবেলায় সেই আইসক্রিমের ইয়েটা পেয়েছি, খুব ভালো লাগছে। এখন এটা বানান না কেন? বানানো যায় না? আসলে বানানো তো অবশ্যই যায়, কিন্তু আমরা সবাই এত বেশি ব্যস্ত থাকি। হয় কি, আমি মাঝে মাঝে বলি যে আমি তো হোলসেলে রান্না করি, মানে সূক্ষ্ম রান্না, একদম মানে শৌখিন রান্না করার সময়টা আসলে আমাদের একদম হাতে নেই। আমরা যারা বাইরে কাজ করি, বিভিন্ন সংগঠনে কাজ করি, বা যেখানেই কর্মজীবী নারী যারা আছে, আমাদের একদম প্রয়োজনীয় রান্না ছাড়া, স্পেশাল ডে ছাড়া আসলে ওইভাবে সূক্ষ্ম রান্না। আগে যেমন আমি স্প্রিং রোল বলেন, কাবাব বলেন, 100-150 রান্না বক্সে করে ফেলতাম। এখন আমি সময় পাই না। হ্যাঁ, মানে অকেশন অনুযায়ী বানিয়ে রাখি, আমি একদম ফ্রিজে তৈরি করে রাখি আলুর চপ, এগুলো যে কোনো সময় মেহমান আসলে যাতে আমি তাড়াতাড়ি দিতে পারি। মানুষের ব্যস্ততা বেড়ে যাওয়ার কারণেই আপনি যেখানে ছিলেন, যেখানে অনেক প্রচুর ঈদের দিনও বাইরে খায়, তার মানে কি মানুষ রান্না করতে চায় না, বা রান্না করার সময়টা কমে গেছে তার, এই জন্য সে চায় যে এত ঝামেলায় যাব না। একটা জেনারেশন যায় বাইরে খেতে, একটা জেনারেশন যায় বাইরে খেতে, কারণ তাদের আড্ডার জায়গা নেই। তারা ওই ফাস্ট ফুডের দোকানে যে আড্ডা মারছে, ফ্যামিলি বা ফ্রেন্ডদের নিয়ে আড্ডা মারছে, খেয়েও নিচ্ছে। এটা মাল্টিফ্যাক্টোরিয়াল আসলে। আচ্ছা আচ্ছা। আমাদের মায়েরা
অধিকাংশ গৃহিণী ছিলেন, তারা কাজ করতেন না। কাজ করতেন না মানে কাজ করতেন, চাকরি করতেন না। শব্দটার জন্য আমি দুঃখিত। তো এই যে সবচেয়ে বেশি কাজই তারা গৃহকর্মটাই করতেন, ফলে ঈদের সময়ের এই যে রান্না বা এই বিষয়গুলি তারা এটাকে তাদের প্রতিদিনের কাজের অংশ হিসেবে দেখতেন। কিন্তু এখন যেহেতু মেয়েরা প্রচুর কাজ করে এবং ছেলেরা আমাদের দেশে এখনো সেইভাবে রান্না বান্না করে না, দেখা যায় এই ছুটিটাকে যিনি গৃহিণী তিনিও কিন্তু একইভাবেই এনজয় করতে চান। তিনি চান যে আমি ঈদের সময় 3টা দিন 7টা দিন ছুটি পেয়েছি, আমি এত রান্না কেন করব। ফলে তারা এই ছুটিটাকে চান, কারণ তারা তো চাকরি করেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা আগে গৃহকর্মীদেরকে যে এত ছুটি দিতে হয় বা তাদের যে অধিকার, এগুলোর ব্যাপারে সচেতন ছিলাম না। এখন কিন্তু গৃহকর্মীরা ঈদের সময় একটা ছুটি নেন, তারা তাদের মতো সময়টা কাটাতে চান। 27 রোজা 28 রোজা, হ্যাঁ, ফলে গৃহকর্মীরা আগের মতো থাকেন না। তৃতীয় হচ্ছে যে কিছু কিছু বিষয় স্বল্পতাও আছে। আপনি যদি চিন্তা করেন যে ঈদের সময় প্রচুর রান্না করবেন, অধিকাংশ বাসায় কিন্তু এখন আর লাইনের গ্যাস নাই, এটা হচ্ছে সিলিন্ডারের সিলিন্ডার। হ্যাঁ, ইলেকট্রিক চুলাও করছে। অতিরিক্ত রান্না করতে গেলে আপনাকে 2টা সিলিন্ডার এনে রাখতে হবে, কারণ সিলিন্ডার গ্যাস শেষ হবে, কিংবা আপনাকে ইলেকট্রিক চুলায় রান্না করতে হবে, খরচ বাড়ে। দেখা যায় এই সবকিছু কথা চিন্তা করে সবাই জীবনটাকে সহজ করতে চায়। তো তারা চিন্তা করেন যে ঠিক আছে, ছেলে মেয়েরা বাইরে খাচ্ছে, খাক। আর ছেলে মেয়েদের তো খাদ্যাভ্যাস অত্যন্ত দ্রুততার সাথে পরিবর্তিত হয়েছে। আমাদের ছেলেমেয়েরা আপনি দেখবেন যে কি খায়, তারা বার্গার খায়, যেটা একটা স্কুলের টিফিনে পেটিস খায়, যেটা একটা ইউরোপিয়ান বা ওই দেশের খাবার। তারা বিরিয়ানি খায়, যেটা একটা ইরানি কিংবা তুর্কি খাবার। তারা পিৎজা খায়, যেটা একটা ইটালিয়ান খাবার, এবং তারা পাস্তা খায়, সেটা একটা ইটালিয়ান খাবার। তো আবার তারা এক ধরনের লেবানিজ খাবার খায়, আরাবিয়ান খাবার খায়, কি হুমুস নাকি হামুস খায়, তারপরে ইয়ে খায় যে ফালাফেল খায়, এগুলো কি কি যেন নাম আছে, এত যে নাম আছে। আরাবিয়ান খাবার খুব পছন্দ, আরাবিয়ান খাবার খায়, ভালো লাগে খেতে আরাবিয়ান। আমার কাছে একটু হেলদিও লাগে, মানে গ্রিল ট্রিল করা, ওরা তো খুব কম তেল ব্যবহার করে গ্রিল করে, এই ধরনের খাবার খায়। আবার দেখবেন মিষ্টির ক্ষেত্রে পরিবর্তন এসেছে, তারা এখন অনেক শুকনো মিষ্টি খায়, বাকলাওয়া খায়, মানে আমাদের মতো রসমালাই রসগোল্লা এটা কম, বাসবুসা খায়, এরকম অনেক খাবার আরাবিয়ান সুইটস আজকাল খায়। তারপরে এখন আমেরিকান এবং ইউরোপিয়ান সুইটস যেগুলো, সেগুলো খায়। প্রচুর কেক খায়, আপনি দেখবেন যে আগে এত কেক পেস্ট্রির প্রচলন ছিল না, এগুলি খায়। ফলে একটা খাদ্যাভ্যাসে পরিবর্তন এসেছে এবং সেই পরিবর্তনের কেক বের হয়েছে, এটা তো আগে আমরা এই পরিবর্তন এখন এই পরিবর্তনটা কতটা মানে প্রয়োজন ছিল বা ভালো মন্দ, সেটাও একটা বিতর্কের জায়গা। একটা বিরোধী আসছে, বিশেষ করে আমরা যেটা বিদেশি খাবারের বাইরেও আমাদের অঞ্চলভেদে কিন্তু উৎসবের রান্নার কিছু বৈচিত্র্য আছে। ধরেন যে সিলেটের একরকম, বরিশালের একরকম, খুলনার একরকম, সেটা রাইট, সেটার একটু কথা বলবো। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি ঈদে এবং উৎসবে বাঙালির খাদ্য সংস্কৃতি, খাদ্য চর্চা নিয়ে। আমাদের সঙ্গে আছেন আব্দুল নূর তুষার এবং মুমতাহিনা ঋতু। যে বিরতির আগে যে জায়গাতে ছিলাম, যে বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন একটা বড় কারণ ধরেন সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম, বিদেশি প্রভাব। এখন তরুণরা বলছিলেন যে বিবিধ রকমের খাবার খায়, কিন্তু তারপরেও আমাদের আঞ্চলিক কিছু খাবার কিন্তু আছে যেগুলো ঈদে বা উৎসবে আমরা খাই। ধরেন আপনি সিলেটের পুত্রবধূ, সিলেটের একরকম, আবার আপনার বাড়ি যেখানে মাদারীপুর বা বৃহত্তর ফরিদপুরের কালচারটা আরেক রকম, আবার আমি ধরেন বরিশালের, সেখানে আরেক রকম। এই যে আঞ্চলিক যে খাবারের যে টেস্ট বা যে বৈচিত্র্য, এটাও কিন্তু আমরা ঈদের সময় বা পয়লা বৈশাখ উৎসবের সময় কিন্তু আমরা এটা পাই। একদম, হ্যাঁ, এক একটা বাড়িতে একটা ঐতিহ্য থাকে। তো যেমন সিলেটে আমরা সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করি, বা যেমন ভাষাতেও প্রবলেম আছে। যেমন আমার বিয়ের পর, যখন আমি 25 বছর আগে, আমি যখন প্রথম সুনামগঞ্জে যাই আমার শ্বশুরের সাথে শ্বশুর বাড়িতে, তো আমাকে বলছে যে সন্দেশ খাবে আর কি সঙ্গে। আমি তো ভাবলাম যে ছানা সন্দেশ আসবে, খাবো। ওরা আর কি অন্যভাবে বলে হান্দেশ। তা আমি ভাবলাম তো সন্দেশ আসবে। পরে দেখি আমি যে সন্দেশ তো আমি খুঁজে পাচ্ছি না, কই সন্দেশ। পরে দেখি যে আমরা যে তেলের পিঠা বলি না, আচ্ছা, পোয়া পিঠা, হ্যাঁ, ওইটাকে ওরা হান্দেশ সন্দেশ। তাহলে সন্দেশকে কি বলে তারা? তাহলে সন্দেশকে সন্দেশ আলাদা বলে, মিষ্টান্ন। আমি বললাম এটা সন্দেশ, মানে অঞ্চলভেদে নামও বিভিন্ন হয়ে যায়। তা
একেবারেই কালচার আমাদের থেকে একেবারেই ওনাদের খাওয়ার স্টাইল আলাদা। আবার চট্টগ্রামে যেমন অন্যভাবে খায়, মেজবানি মাংস। আমরা যেমন মানে ঢাকা বিভাগে যারা আছি বা ফরিদপুর মাদারীপুর বসে আমরা একটু ভুনা ভুনা খেতে পছন্দ করি। আমি দেখলাম যে সিলেটে আবার খুব ঝোল দিয়ে খেতে পছন্দ করে, শুটকি মাছও ঝোল, হ্যাঁ সবকিছু ঝোল ঝোল পছন্দ করে। যেমন আমার ছেলে বা আমার হাজবেন্ড পারলে পোলাওর সাথে, আমার হাজবেন্ড তেহারির সাথে ও ডাল দিয়ে খায়। আচ্ছা আচ্ছা, এরকম পোলাওর সাথে ডাল কিন্তু ভালো লাগে। আমিও খাই, মানে ড্রাইটা খাই, এবং ইয়ের সাথে তেহারির সাথে বা চিকেন বিরিয়ানি, মোরগ পোলাওর সাথে ডিম অমলেট। এটাও আমার এটা ভালো, এটা খারাপ না জিনিস। বোঝাই যাচ্ছে যে আমি আসলে ডন ভাইয়ের বেশি আত্মীয়। আপনার রুট সিলেট কিনা? না, আমার রুট চট্টগ্রামে, কিন্তু আমাদের বাড়িতে চট্টগ্রামের রান্না কমই হয়েছে। আমার মা সোনারগাঁয়ের, আমার মা মূলত ঢাকার যে রান্না সেইভাবে রান্না করেন। আমার মা খুবই ভালো খিচুড়ি রান্না করেন, ফলে আমাদের বাড়িতে খিচুড়ি খাওয়ার একটা ব্যাপার আছে। এবং এই যে ডিমের কথা বললো, আমরা প্রায় সবকিছুর সাথে ডিম খাই। আমাদের বাসায় যত আইটেমই রান্না হোক, এবং ঈদের সময়ের খাবারেও এটা থাকে। হ্যাঁ, চট্টগ্রামে কিন্তু ডিম একটা সংস্কৃতি। আচ্ছা, তাই নাকি? চট্টগ্রামে যদি বিয়ের দাওয়াতে ডিম দেয়া না হয়, বরযাত্রী মাইন্ড করে। আচ্ছা, আপনি অনেক খাবার রান্না করলেন কিন্তু ডিম দিতে হবে, কিন্তু বলে যে ডিম দেয় নাই, এবং এটাতে তার অসম্মান বোধ করে, একটা ডিম দিতে হবে। আচ্ছা আচ্ছা, তো এটা কিন্তু খুব মজার ব্যাপার। এক এক অঞ্চলে এক এক সংস্কৃতি থাকে, এবং চট্টগ্রামে এমনও হয়েছে যে বরযাত্রী মাইন্ড করে বিয়ের আসর থেকে উঠে যাচ্ছে যে মানে অনেক কিছুই তো দিয়েছে, ডিম দিল না। আমার বাসাও বা ইয়েতে আমি একটা ডিম আইটেম না থাকলে মনে হচ্ছে যে সম্পূর্ণ হলো না। একটা ডিম ভুনা থাকি, ডিম কোরমা না হলে ডিম ভুনা একটা থাকবেই। ডিম এখন যেরকম খুব অ্যাভেলেবেল আমাদের দেশে, পোল্ট্রি ফার্ম হওয়ার ফলে অন্তত 20-30 বছর আগে এত অ্যাভেলেবল ছিল না আমাদের। এবং চট্টগ্রামে ডিম উৎপাদন অনেক কম ছিল, তখন তো আমরা দেশি মুরগির ডিম খেতাম, কম ছিল ডিম, আসলে কম। এত ডিম আমরা ছোটবেলায় অর্ধেক ডিম খেয়েছি, কি বলেন? কিন্তু আমাদের বাসায় আমার মনে আছে ঝুড়িতে করে বড় এটা হয়তো ফ্যামিলি টু ফ্যামিলি ভ্যারি করে, সাধারণ মানুষের ফ্যামিলিতে আপনি দেখবেন যে ফ্যামিলিতে ডিম একটা ব্যাপার ছিল, মানে ঝুড়িতে করে লোকরা নিয়ে আসতেন। আমরা মনে করতে পারি যে, আমি জানি না আমাদের জেনারেশনেও দেখেছি যে ডিম আমরা 3 ভাই বোন একটা ডিম আস্ত খেয়েছি খুব কম ছোটবেলায়। ওটা ছিল যে অর্ধেক খেতে হবে, রান্না হয়। দোকানে দোকানে ডিমের ছড়াছড়ি ব্যাপারটা ছিল না বলে দেখা যেত বড় ঝুড়ি করে ফেরিওয়ালারা ডিম বিক্রি করতেন, বাসায় নিয়ে আসতো প্রতিদিন, সবার বাসায় দিয়ে যেত। সবচেয়ে সহজলভ্য খাবারের এক ডিম এবং দুধওয়ালা, ইন্ডাস্ট্রি এবং দুধওয়ালা এবং ডিমওয়ালা প্রতিদিন সকালে আমরা দেখেছি ছোটবেলায় এসে দিয়ে যেত একটা পরিমাণ মতো, প্রতি বাসায় এরকম করে দিয়ে যেত। হয়তো কেউ তখন হয়তো আমরা যেমন এখন 1 ডজন 2 ডজন কিলো ভাবে না, কেউ 1 হালি কিন্তু 2 হালি এভাবে করে কিনতো। এবং আপনি যেখানে ছিলেন চট্টগ্রামে, এখনো বিয়েতে ডিমটা দেওয়াটা সংস্কৃতি, না দিলে মাইন্ড করে। এটার কারণ কি? ডিমের উৎপাদন কম ছিল। আমি ওখানে আসতাম, যে তার মানে ডিম একটা সময় পর্যন্ত সচ্ছল, ডিম একটা ডেলিসিয়াস ফুড হিসেবে ছিল বলেই এটা বিয়েতে দিতে হবে। এখন কিন্তু এখন ডিমটা সবচেয়ে সস্তা খাবার, এখন হয়তো কেউ মাইন্ড করবে না দিলে। এখন ডিমই আসলে বাংলাদেশের মানুষের প্রোটিনের একটা বড় একটা উৎস। রাইট, ডিম এবং আপনার ফার্ম, এবং ডিম ব্যবসায়ীরা এখন কোটিপতি। রাইট, একটা সময় এটা কল্পনা করা যেত না যে ডিমের ব্যবসা করে। এখন যদি আপনি বলেন যে উনি ডিমের ব্যবসা করে, লোকে ধরে নেয় যে উনি কোটিপতি। রাইট। এই যে আমাদের খাদ্য মানে ব্যবস্থা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো মানে ইন্ডাস্ট্রিটাও চেঞ্জ হয়। উন্নয়নের সঙ্গে খাবার পরিবর্তিত হয় মানুষের, কারণ যে মানুষটা দৌড়ে চাকরিতে যাচ্ছেন তিনি তো ভেজা খাবার নিতে চাইবেন না, কারণ ঝোল পড়বে, এটা পড়বে, সেটা পড়বে। উনি এক ধরনের শুকনো খাবার, দ্রুত খাওয়া যায় এমন ক্যারি করতে সুবিধা হবে, ক্যারি করতে সুবিধা হয় এরকম দেখবেন। একটা সময় ছিল যে আপনি দেখবেন যে মধ্যবিত্ত একটা টিফিন ক্যারিয়ার হাতে যাচ্ছে, এখন কিন্তু এই কমন দৃশ্যটা নাই। টিফিন ক্যারিয়ার হাতে যাচ্ছে না, কারণ ইন্ডাস্ট্রিয়ালি খাবার তৈরি করে অফিসে সার্ভ করা হয়। আমাদের অফিসে খাবার দিয়ে যায়। আবার অনেক অফিসে কিচেনে নিজস্ব খাবারের ব্যবস্থা হয়, এবং আপনার টেলিভিশনেই তো এই যে ভালো কিচেন, এই যে পরিবর্তনটা হয়েছে, এটা কিন্তু উন্নয়নের সাথে সম্পৃক্ত, নগরায়নের সাথে সম্পৃক্ত। আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে নগরায়নের সাথে, উন্নয়নের সাথে রেস্টুরেন্টের প্রকারও বদলে যায়। আপনি দেখবেন যে আগে ঢাকা শহরে প্রচুর ভাতের হোটেল ছিল, এখন কিন্তু আপনি দেখবেন যে ভাতের হোটেল কমে গিয়ে অন্যান্য ধরনের রেস্টুরেন্টের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। একটু ইন্ডিয়ান ফুড, বিদেশি খাবার, হ্যাঁ, এগুলো অনেক বেড়ে গিয়েছে। আগে যে আমাদের বলতো না সালাদিয়া হোটেল, এগুলি কিন্তু দেখা যায় না, কমে গিয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে আবার আমরা ফুটপাতে এখন আর খাবারের দোকান বসতে দিতে চাই না। অনেক ধরনের বিষয় রয়েছে এই খাদ্য এবং খাদ্যাভ্যাস এবং খাদ্যের ব্যবসার সাথে। ভাড়া বেড়ে যাওয়ার কারণে বহু এলাকাতে ভাতের হোটেল আর লাভজনক থাকে না, কারণ ভাতের দাম হচ্ছে কম। ফলে একটা এলাকায় ফাস্টফুডে চলে যাবে, অন্য কিছু চলে যায়। আপনি দেখবেন আগে ভাতের হোটেলে বিরিয়ানি বিক্রি হতো না, কিন্তু এখন আপনি দেখবেন যে ভাতের হোটেলের সামনে একটা ভাতও বিরিয়ানি পাওয়া যায়, কারণ বিরিয়ানিতে প্রফিট বেশি। রাইট,
কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, এগুলো তো আগে অত দেখতাম আবার না। ভাতের হোটেল কমে যাওয়ার আরেকটা সাইকোলজি আমার কাছে মনে হয় যে ভাতের সঙ্গে লোকেরা ভর্তা এবং ডাল খেতে চায়, এবং অনেক হোটেলেই বলে যে নাই কিছুই, কিন্তু মাছ এখন আছে, অনেক মুরগি দামি আছে। দামি হোটেল কিন্তু বাংলা খাবারের হোটেল হয়েছে, কিন্তু সেইখানেও বাংলা খাবারের ভাত ভর্তা খেলেও আপনার 400 টাকা বিল হয়। হ্যাঁ, আরো একটা ভর্তারও যে বিষয় কত দাম, ভর্তারও যে কত দাম। আরো একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে ফুড সেফটি নিয়ে Right. আমরা ইদানিং অনেক সচেতন মানে হয়েছি। হাইজিনটা এখন যে হোটেলগুলি কম খরচে খাবার দেয় তাদের পক্ষে এই ফুড সেফটির যে সংরক্ষণ প্রক্রিয়া, পরিচ্ছন্নতা এত hygiene প্রক্রিয়া, maintain করা কঠিন। হ্যাঁ, এই জন্য সিঙ্গাপুরে ওরা যেটা করেছে, গ্রেডেশন করেছে A B C। আচ্ছা। আপনি যখন সি হোটেলে খেতে যাবেন, আপনি জানবেন যে এখানে কিছু কম্প্রোমাইজ আপনি করছেন, এবং দরিদ্র মানুষেরা সি হোটেলে যায়, তারা খায়। কিন্তু আপনি যদি সবার জন্য এ মানের হোটেল দিতে তো চান, সবাই তো এটা afford করতে তাহলে কিন্তু পারবে দরিদ্র না, মানুষ অ্যাফোর্ড করতে পারবে না, এবং সেটা সে পাবে না। Right. তো আমি লক্ষ্য করেছি যে আমাদের যারা নীতি নির্ধারক, তারা এই যারা কিনে খায় তাদের খাবারের ব্যাপারে খুব একটা মনোযোগী না। তারা কিন্তু শুধু সেফটিটা অর্গানাইজ করার চেষ্টা করছেন, কিন্তু এই ব্যবসাগুলি যাতে টিকে থাকে, ব্যবসা বান্ধব মানে নীতি যে লোকের প্রণয়নের অল্প আয়, ওনার তো যদি বাইরে দুপুরে খেতে হয়, উনি তো নিশ্চয়ই একটা ভালো রেস্টুরেন্টে ঢুকে খেতে পারবেন না। না, এবং না, এবং ওইখানকার রেগুলার সেফটিটা কি খাওয়াটা হবে, এগুলো সম্ভব না। রেগুলারটা ওইখানকার অনেক সেফটি এক্সপেন্সিভ গাইডলাইনটা হয়ে কি যায়। হবে, এটা তৈরি করে ABC ক্যাটাগরিতে আমরা কিন্তু, আপনি দেখবেন না ঢাকা শহরে না, কোনো না, না। রেস্টুরেন্টে না, লেখা A নাই। B অথবা C লেখা আছে, না। না, এটা কিন্তু possible। সিঙ্গাপুরে তারা সেটা করতে পেরেছে, বাহ। মালয়েশিয়া করছে, এবং এমনকি হাত ধোয়ার জায়গাটা কেমন এটার উপরে গ্রেডেশন ঠিক হয়, বাহ। যে সবাই মিলে একসঙ্গে একটা লম্বা জায়গাতে হাত ধুচ্ছে কিনা, আপনি কি ধরনের হাত ধোয়ার সাবান দিচ্ছেন, এটার উপরে গ্রেডেশন ঠিক হয়। আমরা আসলে অনেক কিছু বলি করব, কিন্তু করি না। আর ঈদের সময় এই শ্রমজীবী মানুষ খুব কষ্ট পায়, কারণ ঈদের সময় দেখা যায় এই সস্তা হোটেলগুলি বন্ধ থাকে। বন্ধ Yes. থাকে। ঈদের সময় এবং রোজার সময়। হ্যাঁ, খুবই কষ্ট পায়। আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলি থেকে মনোযোগী হওয়া উচিত। আমরা সবসময় ভাবি যে আমরা যত পয়সা কামাচ্ছি, আমরা ধনী হচ্ছি এবং আমরা উন্নত জীবন পাচ্ছি, কিন্তু পাশাপাশি এটাও চিন্তা করা উচিত যে আমাদের এই উন্নত জীবনকে যারা সাপোর্ট করে, Right. এই মানুষগুলি আসলে যাতে তাদের টিকে জীবনটা থাকে, বিপন্ন ভালো হচ্ছে থাকে, কিনা, বিপরীতে। বিপন্ন হচ্ছে কিনা। ঈদের সময় আমি দেখেছি যে এই খাবারগুলি তারা পায় না বলে তাদের কষ্ট হয়, হোটেলগুলি বন্ধ থাকে, বহু কম দামি হোটেলের মানুষ থাকে না, তারা বাড়িতে চলে যায়, গ্রামে চলে যায়, রেস্টুরেন্টগুলো বন্ধ থাকে। এগুলো তারাও বন্ধ ছুটিতে থাকে। চলে যায়। কিন্তু দামি হোটেলগুলি খোলা থাকে, হ্যাঁ। ফলে বড় লোকের ছেলেমেয়েরা খেতে পারে, ধনী ব্যক্তির ছেলেমেয়েরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গরিবদের পয়েন্ট জন্য এটা, কষ্ট হয়। খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ, point। এটা আমার কাছে না, মনে এটা আমি হয় যে এটা দেখেছি, চিন্তা এটা করা উচিত। একদমই মানে পাড়া মহল্লায় যে ছোট ছোট দোকানগুলো আছে ওগুলো বন্ধ থাকে, যার জন্য খেতে পারে না। এবং আপনি দেখবেন যে আমরা ন্যায্য মূল্য বলতে সবসময় খাদ্যের উপকরণের ন্যায্য মূল্যকে মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় যে একই সঙ্গে তৈরি খাবারের ন্যায্য মূল্য নির্ধারণ করা উচিত। রাইট, এ- এবং ন্যায্য মূল্যের মানদণ্ডটা কি, কার জন্য কোনটা ন্যায্য? আমার কাছে আমি 500 টাকা দিয়ে বার্গার খেতে পারলে আরেকজন লোক তো তার জন্য এটা অনেক টাকা। আরো কথা হবে, বিশেষ করে পয়লা বৈশাখ যেহেতু আমরা এবার ঈদের ছুটির মধ্যেই পেলাম, এটি নিয়ে কথা বলবো। আরেকটা বিরতি নিয়ে আসছি দর্শক, ফিরছি আরেকটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত সোশ্যাল ইসলামী ব্যাংক নিবেদিত 7 দিনে। আজকে আমরা কথা বলছি বাঙালির খাদ্য নিয়ে, বিশেষ করে উৎসবে বাঙালির খাদ্য নিয়ে। আমাদের উৎসব এবার ঈদের ছুটির মধ্যেই পয়লা বৈশাখ, ফলে পয়লা বৈশাখের খাবারটাও কিন্তু একটা সময় পর্যন্ত যেটা ক্রেজ ছিল ইলিশের সঙ্গে, পান্তার সঙ্গে ইলিশ, আবার একটা ক্রাইসিস হলো পয়লা বৈশাখ যখন হয় এই সময়টা ইলিশ মাছ ইলিশ ধরাটা ধরা নিষেধ। নিষেধ থাকে, ইলিশের মৌসুম না। কিন্তু আমি জানি না, এইটা কিন্তু এখন পরিবর্তন হয়েছে, মানুষ কিন্তু এখন Preserve করে রাখে আগে প্রিজার্ভ করে ইলিশ। রাখে, আবার অনেকে ইলিশের সঙ্গে মানে পান্তাসে ইলিশ খেতেই হবে, এই ক্রেজিনেসটা কমেছে। এখন খিচুড়ি করে ভর্তাগুলো ইউজ করে, মানে শুটকি, বিভিন্ন ভর্তা ভর্তা এখন অনেক বেশি চলে। ভর্তাটা খুব, আর ইলিশের দামও অনেক বেশি। এইটা অনেকে একটা বড় বিষয়। এত ইলিশ বেশি পাওয়া গেলেও দাম, তো এটা ধরা আসলে মৌসুমে ইলিশ করা- মাছ তো সাধারণ মানুষের কেনার উপায় থাকে না। এইটা একটু মানে অসম্ভব হয়ে গেছে, যার জন্য খাবারের স্টাইলটা কিন্তু এখন পয়লা বৈশাখে প্রায় জায়গায় দেখি যে চেঞ্জ হয়ে গেছে। খিচুড়ি দিচ্ছে, এমন সময় বিফ দিচ্ছে, গরুর মাংস দিয়ে খিচুড়ি মিক্স করে রান্না করছে, সবজি খিচুড়ি করছে, এরকম। বা আমরা ছোটবেলায় এমনকি আমরা দেখছি এখন অনেক ফ্যামিলিতে ঈদের ওই যে পয়লা বৈশাখের সময় অনেক ধরনের শুটকির ভর্তা থাকে, হ্যাঁ, ফলে এইটা এখন শুরু হচ্ছে। এবং অন্যান্য মাছও কিন্তু অন্যান্য মাছও থাকে, অন্যান্য হ্যাঁ। মাছও ইয়ে করছে। তো যার জন্য হয় কি ওই ইলিশের ইয়েটা আমরা একটু এবং সরে ইলিশের এসেছি। ক্রেজিনেসটা কমানোর ক্ষেত্রে গণমাধ্যম একটা বড় ভূমিকা পালন করেছে কিন্তু। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই এবং- গণমাধ্যম এবং সরকার। এবং সরকার, প্রধানমন্ত্রী নিজেও অনেকবার আমি বলবো বলেছেন। যে সরকার এটা খুবই একটি ভালো কাজ করেছেন। সরকার তো আর সবসময় সব কাজ বিতর্কিত করেন না, প্রচুর কাজ করেন ভালো। ভালো কাজ করেন বলেই বিতর্কিত কাজগুলি মানুষ মানতে চায় না। মানতে চায় না, না, আর right? ভালো কাজের এবং- প্রচারটা কম, আর খারাপ কাজের প্রচারটা হ্যাঁ, বেশি এটা হয়ে এটা যায়। হয়, কিন্তু না, good news is ইলিশের bad news। ব্যাপারটা যদি আপনি বলেন, যেমন ডিমের ব্যাপারটা, ডিম, হ্যাঁ। আমাদের সরকার পৃষ্ঠপোষকতা করেছেন বলেই তো এই ডিম চাষিরা এইভাবে ডিম তৈরি করতে পেরেছেন, Right. করছেন। মুরগি আমাদের এখানে হচ্ছে, poultry একটা protein বিরাট হচ্ছে, industry এখন। মৎস্য চাষ হচ্ছে। ইলিশের সমস্যা যেটা,
সেটা হচ্ছে ইলিশের এই কালচারটা আসলে বাংলাদেশের কালচার না, তাই? এটা মধ্যবিত্তদের একটা অংশ পহেলা বৈশাখে ব্যবসা করার জন্য আচ্ছা। পান্তা ইলিশ বিক্রি করবেন, সেই জন্য এটা আচ্ছা। চালু করেছিলেন রমনায়, আচ্ছা। যেটা পরবর্তীতে জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে এটাকে চালু করা হয়েছে। বাংলাদেশের যে অধিকাংশ জনগোষ্ঠী যারা কৃষক শ্রমিক, ওরা কিন্তু এটা তারা খায় না। কোনোদিনই পয়লা বৈশাখে সকালে ইলিশ মাছ কিন্তু খান ওরা নাই, পয়লা খেতেন না। বৈশাখটাকে ওইভাবে মেনটেন এবং করে না, পয়লা ওদের হাল বৈশাখ খাতা, ওদের পয়লা হাল বৈশাখ খাতা। মূলত অ্যাকাউন্টিং, হালখাতা। ওদের মেইন হলো হাল খাতা। এবং পয়লা বৈশাখও তো আসলে বাঙালির চালু করা বিষয় না, এই সাল পদ্ধতিটা তো আপনি জানেন নিশ্চয়ই, যেটা সম্রাটরা তৈরি করেছিলেন, সম্রাট আকবর মূলত এটাকে মুঘল জনপ্রিয় আমলে করেছিলেন। হয়েছে। এর একটা বড় কারণ হচ্ছে খাজনা তোলা রাইট। এবং চাষের সুবিধার জন্য। এটা মূলত একটি এগ্রিকালচারাল একদমই হিসাব ক্যালেন্ডার নিকাশের সময়। এবং হিসাব নিকাশ। তো ওই দিন অ্যাকাউন্টিং হবে এবং খাজনার হিসাব হবে, এবং এটা একটা এগ্রিকালচারাল ক্যালেন্ডার এই জন্য যে তখন ওই যে অ্যাগ্রো বেসড ইকোনমি ছিল বলে খাজনার সঙ্গে ফসলের সম্পর্ক ছিল। ফসলের রাইট। তাই ফসলের করে সাথে দেওয়া। মিলিয়ে এই ব্যাপারটা করা হয়েছিল, যাতে এই সময় এসে নতুন করে খাতা ওপেন হয়, প্রত্যেকে তার দেনা পাওনা মিটিয়ে ফেলে এবং একটা উৎসবের মধ্যে দিয়ে মানুষ তার পরবর্তী বছরের কাজকর্ম শুরু করে। ফলে পয়লা বৈশাখকে ঘিরে যে পান্তা ইলিশের চল, এটা মূলত বাঙালি মধ্যবিত্ত স্বাধীনতার পরে এটা চালু করেছে রমনা ভিত্তিক একটি সংস্কৃতি, এটা ছিল না। দ্বিতীয় হচ্ছে পান্তা ভাত, পান্তা করা হয় প্রয়োজনে, অতিরিক্ত যে ভাতটা থাকে আগের দিনে সেটাতেই পানি আগে তো ঢেলে ফ্রিজের পান্তা কালচারটা করা ছিল হয়। না। আপনি সেটাই। ভাত পানি রেখে দিয়ে সেটার মধ্যে এটা পানি দিয়ে preserve পান্তা করা হতো। বানাবেন, ব্যাপারটা সেটা না। এবং কিন্তু এখন তাই পান্তার করছে। তো একটা প্রসেস আছে। এবং এখন পান্তা তাই হ্যাঁ, এবং করছে, পান্তা একটা গরম ভাত সংরক্ষণ রান্না করে প্রক্রিয়া। সেটার মধ্যে পানি পানি দিয়ে দিয়ে পান্তা ভাত বানিয়ে দিচ্ছে। পান্তা হ্যাঁ, ভাত করে পানি পান্তা ঢাললে- হতে তো একটা সময় দিতে হয়। পান্তা হতে গেলে ভাতটাকে খানিকটা গাজন হতে হয়, খানিকটা ফার্মেন্টেড হতে হয়। এবং ওই ফার্মেন্টেশনের কারণে চালের মধ্যে প্রোটিনের পরিমাণ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই পান্তাটা চাষিরা খেত, তারা তো এত বিজ্ঞান অনেক এনার্জির জন্য। হ্যাঁ, এনার্জির জন্য, এবং সে আগের দিনের সকালে ভাতটা খেয়ে যাতে যাবে, নষ্ট না হয়। সারাদিন কাজ করবে। হ্যাঁ, এবং আগের দিনের ভাতটা যাতে নষ্ট না হয়। নষ্ট না হয়, দুইটাই কারণ। হ্যাঁ, এবং খানিকটা গাজন হওয়ার ফলে তার এনার্জি এবং তার প্রোটিন কন্টেন্ট দুইটাই বেড়ে যায়। সেটার মধ্যে কি দিত? লবণ। আর কারণ কাঁচামরিচ। দিনে কাজ লবণ, করবে, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে। দিনে কাজ করবে, হ্যাঁ। সেই জন্য লবণ দরকার। হ্যাঁ। আর কাঁচামরিচ হচ্ছে ভিটামিন সির একটা সস্তা উৎস ছিল। Right. এখনকার মতো তার কাঁচামরিচ তখন এই যে 200 টাকা কেজি 100 টাকা কেজি ছিল এখন না। আবার কমে গেছে, এখন 60 টাকা তখন হয়ে মানুষের এখন কিন্তু সবকিছু কমেছে, দাম কমে হ্যাঁ, গেছে, কমেছে। কিন্তু সেটা কালকে তরমুজ কিনে আনলাম, বেশ সস্তা। হ্যাঁ, সেটাই। তরমুজ তো জাতি এটাকে জাতি দাম কমিয়ে কমিয়েছে। দিয়েছে। তরমুজ আর ডিম, সেটাই। আলু দাম তখন ছিল যে কৃষকের উঠানের মধ্যেই মরিচের গাছ থাকতো, 2টা মরিচ ছিঁড়ে নিয়ে এসে বা বাজারে গেলে সস্তায় মরিচ আনতে পারত। তো এই ব্যাপারটা কিন্তু আমরা পরে মধ্যবিত্তরা এটাকে ব্যবসা প্রয়োজনে রেস্টুরেন্ট খুলেছিলাম পান্তা ভাতের, এবং সেইটার কারণে এটা চালু হয়ে গেল পান্তা ইলিশ। আরেকটা হচ্ছে যে ইলিশ আসলে একটা কস্টলি মাছ, কারণ এটা সামুদ্রিক মাছ। এটা কিন্তু বরাবরই কষ্ট। এটা সামুদ্রিক মাছ, না, এটা একটা সময় এত কষ্টলি ছিল না, না। না, আমরা বরাবরই। ছোটবেলায় এত কষ্টলি তখন দেখিনি। না, না। বাণিজ্যিকভাবে 50-60 টাকা ইলিশ মাছ কিনেছি তো, বড় ইলিশ না। তখন আপনি কিনেছেন। টাকারিটা দেখতে হবে। কিনেছেন, আচ্ছা। কিন্তু বাণিজ্যিক ভাবে যদি ইলিশ আমরা যেভাবে এখন খাই, হ্যাঁ। এটা সমুদ্র থেকে ধরতে হয়। নদীতে ধরলে ইলিশের প্রজনন বন্ধ হয়ে যাবে। ফলে আমরা মূলত সামুদ্রিক ইলিশ খাই। আর নদীতে ইলিশ ধরতে গেলে ধরতে হবে প্রজনন মৌসুমের পরে, যখন সে ডিম ছেড়ে দিয়ে ফিরে যেতে শুরু করে। তো সেই ইলিশটাকে ধরতে হবে। তো এটা অনেক জটিল। তো যে কারণে প্রজনন ঋতুতে ইলিশ ধরা যে বন্ধ করা হয়েছে, ইলিশের জন্য রিজার্ভ নদী করা হয়েছে। আপনি জানেন যে হালদা নদী, এরকম নদী আছে যেগুলোকে রিজার্ভ করা হয়েছে। এটা আমাদের ইলিশের ইলিশ প্রসারের উৎপাদনকে জন্য, বাড়িয়েছে। ইলিশ যাতে বাড়ে। আমরা ইলিশ রপ্তানিও করি, ফলে রপ্তানি পণ্যের দাম এমনিতেও বেড়ে যায়। তো এই সব কারণে ইলিশের দাম আমাদের কিন্তু বেড়েছে। ইলিশ প্রচুর রপ্তানি হচ্ছে, আমরা এখানে এই সাইজের ইলিশ পাইও না, যেটা আমরা অনেক সময় বাইরে গিয়ে হচ্ছে দেখি কিন্তু বলতে দিন সেটা শেষে বাংলাদেশের জাতীয় মাছ তো ইলিশ। সাধারণ মানুষের নাগালের মধ্যে পয়লা নাই। বৈশাখের সেটা যে হচ্ছে পান্তা ইলিশের সংস্কৃতি, এইটা এটা এখন- বাইরে এখন- গিয়ে পয়লা right. বৈশাখের একটা সংস্কৃতি কিন্তু আছে, পয়লা বৈশাখের খাবারও আছে। সেটা হচ্ছে মানুষ ওই দিন আপনি দেখবেন যে পয়লা বৈশাখে যেটা হালখাতা হয়, দোকানে গেলে দোকানিরা মিষ্টি। কাস্টমারকে মিষ্টি মুখ করায়। অনেক সময় দেখা যায় যে দোকানিরা উপহার দেয়। মিষ্টির সঙ্গে নিমকিটা কমন থাকে, হ্যাঁ। ব্যালেন্স করে। হ্যাঁ, মিষ্টির সঙ্গে দোকানিরা নিমকিটা উপহার ব্যালেন্স দেয়। করে। দোকানিরা আরো উপহার অনেক দেয়। ধরনের খই ইয়ে মুড়ি। আছে, হ্যাঁ। তারপর আর বাতাসা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা খইমুড়ি, কিন্তু আবার বাতাসা, চেষ্টা আমাদের করছি মেলার খাবার খইমুড়ি বাতাসের প্র্যাকটিসটা আছে কি আসলে? মুরলি বলে এখন আছে, যেটাকে। কিন্তু মুরুলি, আচ্ছা, আচ্ছা। এগুলার একটা প্রচলন আছে। ব্যবসায়ীদের এগুলো মধ্যে বাঙালির কিছু আছে। ফাস্ট ফুড এখন ছিল। কিন্তু এই কালচারটা আমরা কিন্তু আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি। এখন কিন্তু বাসায় বাসায় পহেলা বৈশাখের পার্টি করছে, সবাই লাল সাদা শাড়ি, লাল পাড় পরে, এবং সেই বাংলা খাবার দিয়ে করে আবার অনেকে উপহার দিচ্ছে বিভিন্ন জায়গায় একটা গিফট হ্যাম্পারের মতো ঝুড়ির মধ্যে খই বিছিয়ে এখানে পিঠা দিয়ে করে করছে। এটা আর আসলে বাঙালির খাবারের মধ্যে সবজি একটা অনুষঙ্গ ছিল সবসময়। আপনি নিরামিষ। দেখবেন যে আমাদের এই অঞ্চলে
পূর্ববঙ্গে সবজির ব্যাপারটাকে নিয়ে আমরা অত মাথা ঘামাই না, কিন্তু আপনি দেখবেন যে বাঙালি কিন্তু তার সাংস্কৃতিক কাজে বা খাবারের সংস্কৃতিতে সবজির একটা বড় ভূমিকা কিন্তু সবসময় ছিল। অনেক রকম, আমি মনে করি প্রতিদিনই। বরং এই পান্তা ইলিশের চাপে সবজির সংস্কৃতি হারিয়ে কিন্তু গেছে। আমাদের সবার বাসায় দেখবেন না, যেটা কৃষি নির্ভর দুপুরেও বাজে। বাংলাদেশে সবজি তো এটা তো বেস হবেই, এবং কারণ আমাদের সবজির যে ভ্যারাইটি, অনেক রকমের আইটেম হয় Right. সবজির, কিন্তু প্রতি ইয়েতে থাকবে, প্রতি বেলাতেই একটা না একটা আইটেম থাকবে। করলা ভাজি বলেন, বেগুন ভাজি বলেন, কুমড়ো দিয়ে চিংড়ি মাছ, লাউ Right. দিয়ে চিংড়ি মাছ, এগুলো অসাধারণ খাবার। Right. এবং মাছের সঙ্গে সবজি, এটাও তো একটা অন্যরকম। হ্যাঁ, আমরা রুই মাছ পটল দিয়ে রান্না করি, হ্যাঁ, মাছের মাথা পটল দিয়ে আলু Right. দিয়ে রান্না করি, Right. জালি কুমড়া যেটাকে বলে, চাল কুমড়া, এগুলো দিয়ে রান্না এবং করছি। ছোট পুঁটি মাছ দিয়ে মূলা। আমাদের এক সিনিয়র ফ্রেন্ড, উনি মূলা দিয়ে ডাল। সাউথ আফ্রিকায় থাকতেন, ওনার অনেক বছর পর ওনার হঠাৎ করে মনে হয়েছে আমার মূলা দিয়ে পুঁটি মাছ খেতে হবে। উনি লিটারালি প্লেনের টিকিট কেটে বাংলাদেশে চলে আসছেন যে মূলা দিয়ে পুঁটি মাছ খাওয়ার জন্য। এবং বাঙালির প্রচুর সবজির ভ্যারাইটি থাকার কারণে, বৈচিত্র্য থাকার কারণে বাঙালি কিন্তু সবজিকে নানানভাবে রান্না করে। এবং আপনি দেখবেন যে বাঙালি যে তৃণভোজী তার একটা প্রমাণ আছে। বাঙালি দেখবেন ফুল খায়, হ্যাঁ, কুমড়ো ফুল, মিষ্টি কুমড়ো ফুল অসম্ভব সুস্বাদু খাবার। ফুল খায়। বাঙালি দেখবেন শাপলা খায়, শাপলা খায়, হ্যাঁ, এটা একটা ফুল। বাঙালি দেখবেন কাঁঠালের ভেতরের যে ইয়েটা কাঁঠালের আমরা এঁচড় করি, এঁচড় কাঁচা খায়, কাঁঠালের কাঁঠালের নিরামিষ। বিচি খায়, সব কাঁঠালের সব খায়, কাঁঠালের সব গাছ কিছু ছাড়া খায়। সব। হ্যাঁ, মানে সব আমরা কিছু খায়। এমনই জাতি, আমরা কিছু বাদ রাখি না বাঙালি খেতে। দেখবেন ভালো তো। আমরা বাঙালি জাতীয় কলা ফুল খায়। খেয়ে ফেলি, জাতীয় ফল খেয়ে ফেলি, সব খেয়ে কলা ফেলি। খায়, কলার মোচা খায়। মোচা খায়। বাঙালি কিন্তু কলার ভেতরের যে সাদা অংশ, কলা সাদা আমরা যে বলি শ্বাস, হ্যাঁ, শ্বাস। এবং এই যে কলার থোড় বলি, এই যে থোড়। বাঙালি যে থোড়। এত কিছু খায়, একটা বড় কারণ হচ্ছে বাঙালি অপচয়কারী জাতি ছিল না কখনো। Right. আপনি দেখবেন আমাদের সমাজে রিসাইক্লিং বা কোনো কিছুকে দুইবার ব্যবহার করার প্রবণতা অনেক বেশি। Right. এবং একই সঙ্গে বাঙালি যা কিছু খায় আপনি দেখবেন যে তার প্রায় যতটুকু খাওয়া যায় হ্যাঁ, অতটুকু সে সর্বোচ্চ খায়। ব্যবহার করার চেষ্টা করে সর্বোচ্চ সে। ব্যবহার কিন্তু করে। বাস্তবতা হলো এখন এই জেনারেশনের মধ্যে খাবারের অপচয় প্রবণতা দারুণভাবে বেড়েছে, এবং এই জায়গা থেকে বেরিয়ে আসা খুব জরুরি। আপনার দুজনকে অনেক ধন্যবাদ। আমরা অনেক কথা বলবার চেষ্টা করলাম আজকে খাদ্য সংস্কৃতি নিয়ে। মুদ্দাহিনী ভালো ঋতু, লাগলো খাবার জি, নিয়ে কথা নিশ্চয়ই বলতে। আপনি অনেক ভালো রান্না করেন, তুষার ভাই সার্টিফিকেট দিলেন, আমরা এখনো জানি না, আমরা এটা জানবার চেষ্টা করি। মোস্ট ওয়েলকাম, প্লিজ। দর্শক, এই ছিল আজকের 7 দিনে। আমরা চাই ঈদের উৎসব, একই সঙ্গে পয়লা বৈশাখের উৎসব, আমরা বাঙালি ভোজন রসিক, সেটি ঠিক আছে, কিন্তু খাবারের ক্ষেত্রে কিছু নিয়মকানুন মেনে চলা এবং সচেতন থাকা আর কি, এবং মিষ্টি জাতীয় খাবার কম খাওয়া, এবং অনেক বেশি খাওয়া যেমন ভালো, তেমনি খাবারের ইম্প্যাক্ট কি সেটা মাথায় রাখাও জরুরি। ভালো থাকবেন।